স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। ক্রিকেট আঙ্গনে কানাঘুষা, দেশে কম বিদেশে বেশি থাকেন নাজমুল আবেদিন ফাহিম। সাবেক অধিনায়ক তামিম ইকবাল বলছেন দলের সঙ্গে ট্যুরে যাওয়া দোষের নয়, তবে খালি হাতে দেশে ফেরাটা ক্রিকেটের জন্যই খারাপ। লঙ্কা সিরিজের সময় ক্যাপ্টেন্সি পরিবর্তন ইস্যুতে অপারেশনস বিভাগের চেয়ারম্যানের পেশাদারিত্ব চোখে পড়েনি তামিম ইকবালের। সাইফুল রূপকের রিপোর্ট। শান্তকে ছুঁড়ে ফেলে মিরাজকে বুকে টেনে নেয়া, বিসিবির পেশাদারিত্বে ঘাটতি, গেল লঙ্কা সিরিজে ক্যাপ্টেন্সি ইস্যুতে জল ঘোলা হয় বেশ। দায় কি এড়াতে পারেন ক্রিকেট অপারেশনস বিভাগের বড় কর্তা? প্রশ্ন তামিম ইকবালের। সবচেয়ে আগে জানা উচিত ছিল শান্তর। হি শুড হ্যাভ বিন, দ্য বোর্ড শুড হ্যাভ কমিউনিকেটেড উইথ হিম ফার্স্ট, তারপরে মিরাজ, তারপরে মিডিয়া। আনফর্চুনেটলি মিরাজ, মিডিয়া অ্যান্ড শান্ত হয়ে গেছে। দ্যাট ইজ রং, দ্যাট ইজ ডিসরেসপেক্টিং এনি ক্রিকেটার্স। শান্ত ভালো ক্যাপ্টেন, খারাপ ক্যাপ্টেন এসবে আলোচনায় না আসে। যখন ও বাংলাদেশ টিমের ক্যাপ্টেন ছিল, আমি সবসময় একটা জিনিস বলি, আপনি একজন ইন্ডিভিজুয়ালকে পছন্দ না করতে পারেন, বাট ইউ নিড টু রেসপেক্ট দ্য চেয়ার দ্যাট হি ইজ সিটিং। ও বাংলাদেশ টিমের ক্যাপ্টেন ছিল, ইটস আ হিউজ পোস্ট অ্যান্ড ম্যাটার অফ ম্যাসিভ প্রাইড। যখনই একটা ক্যাপ্টেনকে আপনি সরাচ্ছেন, তাকে প্রপার সম্মানটা দিয়ে সুন্দরভাবে করে সরাবেন। আপনি আজীবন বলছেন যে আমাকে সম্মান করা হয় নাই, আমাকে এটা করা হয় নাই, আমাকে ওটা করা হয় নাই। আপনি যদি এসে একই কাজ যদি করেন, তাহলে এত বছর আপনি কমপ্লেন করলেন কেন? ইফ ইউ আর দ্য সাফারার, আর আপনি ওই সাফারার থেকে কোনো শিক্ষা না নিয়ে অন্যদের সাথে যদি ডিফারেন্টলি ট্রিট না করেন আর একইভাবে ট্রিট করেন, তো আপনাকে যে সাফার করাইছে আপনার সাথে ওর মধ্যে কোনো ডিফারেন্সই নাই। শ্রীলঙ্কার বিমানে ওঠার আগের রাতে ওয়ানডে ক্যাপ্টেন্সি হারিয়েছিলেন। রাগে ক্ষোভেই হয়তো টেস্ট সিরিজ শেষে আচমকা সাদা পোশাকের নেতৃত্ব ছাড়েন নাজমুল শান্ত। ট্যুরের মাঝপথে এমন ঘটনা যে কোনো দলের মধ্যেই নেতিবাচক প্রভাব ফেলে। সে সময় কলম্বোতে দলের সঙ্গে থেকেও পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হন ক্রিক অপস চেয়ারম্যান। তাকে নিয়ে বিতর্ক আছে আরও। গেল 11 মাসে ছেলে এবং মেয়েদের দলের সঙ্গে বিদেশ সফর করেছেন ডজন খানেকেরও বেশি। তামিমের প্রশ্ন, বাইরে থেকে কি নিয়ে আসলেন দেশের ক্রিকেটের জন্যে? খালি খেলা দেখা আর খেলা জিতছি হারছি এটা নিয়ে আলোচনা না করে ওই দেশ থেকে কোনো কিছু নতুন করে নিয়ে আসা, বা ওই দেশের সাথে কোনো ধরনের কমিউনিকেশন করে কোনো একটা সিরিজ সেট করা, বা ওদের ফ্যাসিলিটিস দেখা, ওই ফ্যাসিলিটিস দেখে বাংলাদেশে ইমপ্লিমেন্ট করা, এইসব সাথে যদি অ্যাড অন করা যায় আমার কাছে মনে হয় ভালো। আর এই অ্যাড অনগুলো যদি এই ক্রিকেট বোর্ড করে, তাহলে প্রতি ট্যুর না, আপনি প্রতি ট্যুরে যান, সমস্যা কি? যদি আপনি প্রতি ট্যুরে যায় কোনো কিছু ভালো নিয়ে আসতে পারেন, ওয়াই নট? কিন্তু আপনি প্রতি ট্যুরে যায় যদি কোনো কিছু ভালো না নিয়ে আসতে পারেন, তাহলে তো যায় আসলে কোনো লাভ নেই। আপনি টিএডিএ নেন 10 দিন না, আপনি 20 দিন নেন, কিন্তু ওই টিএডিএ নিয়ে যদি বাংলাদেশ ক্রিকেটের 2%ও উপকার হচ্ছে, আপনি নেন ভাই, কোনো সমস্যা নেই। আমার কথা হলো এটা, কেন নিচ্ছেন না নিচ্ছেন এই জিনিসটা আলোচনা না করে জেনুইনলি যদি আমরা সবাই মিলে বাংলাদেশ ক্রিকেটের ভালো চাই, তাহলে আমার কথা হলো আপনি টিএডিএ নেন, $100 নিয়ে না, $500 নেন, কিন্তু ওই $500 এগেনস্টে যদি বাংলাদেশ ক্রিকেটের 5%ও লাভ হয়ে থাকে, প্লিজ গো অ্যাহেড অ্যান্ড টেক ইট। সাইফুল রূপক, 71। শুভমান গিলের উইকেট শিকার করার স্বপ্ন পাওয়ার প্লেতে সফল হতে করেছেন ক্যারিবিয়ান স্পিনার আকিল হোসেনের স্কিল রপ্ত। শ্রীলঙ্কায় 5 উইকেট শিকার করে ম্যাচ সেরা হওয়ার পর তানভীর ইসলাম এখন দেখছেন আরো বড় স্বপ্ন। মিরপুরে দলের ক্যাম্প শুরু না হলে স্কিল নিয়ে কাজ করছেন নিয়মিত। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে অভিষেক, পরের ম্যাচটাতেই ম্যাচ সেরা 5 উইকেট নিয়ে লঙ্কানদের একাই কিন্তু ধসিয়ে দিয়েছিলেন তানভীর ইসলাম। সময়টা বেশ ভালোই যাচ্ছে। সামনে বাংলাদেশের টি-20 ক্রিকেটে অনেক বেশি ব্যস্ততা, যদিও সবশেষ টি-20 স্কোয়াডে তানভীর ইসলাম ছিলেন না, কিন্তু আপাতত মিরপুরের হোম অফ ক্রিকেটে সাদা বলেই নিজেকে সানিয়ে নিচ্ছেন। প্রস্তুতিটা কেমন চলছে, নিজেকে আসলে কিভাবে প্রস্তুত করছেন, সব কিছু নিয়ে কথা বলতে চাই। তানভীর, আপনি মাঝখানে অ্যাকশনটা চেঞ্জ করেছেন, মানে আমার খুব জানার ইচ্ছা, আপনি শ্রীলঙ্কাতেও একই কথা বলেছিলেন যে মাঝখানে অ্যাকশন চেঞ্জ করে মোটামুটি ছোটোখাটো একটা বিপদে আপনি পড়ে গিয়েছিলেন। কেন আসলে চেঞ্জ করতে চেয়েছিলেন, কার মতো হতে চেয়েছিলেন? কারো মতো না, হঠাৎ করে নিজেই মানে শুধু যে দেখি একটা নতুন কিছু করে ভালো কিছু হয় কিনা, কিন্তু এটা আমার জন্য আরও খারাপ হয়েছে। যেমন নর্মাল যে স্পিন যেটা, ওইটা আরও পেস কমে গেছিলো। সেটা কি ধরনের চেঞ্জটা আপনি আনতে চেয়েছিলেন? মানে আমার অ্যাকশনটা তো সাইড আর্ম, কিন্তু আমি ওটা একটু সোজা করতে চাইছিলাম। ওটা থেকে কিছু বেনিফিট আসলেও আসতে পারতো, কিন্তু আমি কোনো কিছু চিন্তা করে যে এইরকমভাবে চেঞ্জ করলে যে এই জিনিসটা হবে, এরকম কোনো চিন্তা ভাবনা ছিল না। তারপরে দেখলাম যে সোজা করার পরে এটা আরও আমার খারাপ হয়েছে।
পরে আবার আগের জায়গায় চলে আসছি। আপনি প্র্যাকটিস করছিলেন দেখলাম, সাদা বল নিয়ে আপনার ব্যস্ততা, মানে টি-20-র মতো করে প্রস্তুতি নিচ্ছেন কিনা এখন? পাওয়ার প্লের জন্য একটা কাজ করতেছি, যে এই যে সিম বোলিংটা করার জন্য, মানে এই যে ইনসুইং একটা বল হয় না, ফিঙ্গার মানে এক আঙুল থেকে মারে, যে আকিল হোসেন যে জিনিসটা মারে, এই জিনিসটার একটা ওই বোলিংটা করার ট্রাই করতেছি। কতটুকু রপ্ত করতে পারলেন? আসতেছে আলহামদুলিল্লাহ। শ্রীলঙ্কায় তো অনেকগুলো উইকেট নিলেন, একটা ম্যাচেই 5টা উইকেট নিলেন। সব কিছু মিলে সবচেয়ে প্রিয় উইকেট কোনটা ছিল, মানে ভালো লাগা কাজ করেছে কোন উইকেটটা নেওয়ার পর? হ্যাঁ, কুশাল মেন্ডিসের। কেন? ও আমাকে অনেক চার্জ করতেছিল এবং লাস্ট পর্যন্ত দুজনে অ্যাটাকে আমি মনে করেন আর উইকেটটা পাইছি, ওই দিক থেকে অনেক ভালো লাগছে। এবং যখন ও ডাউন উইকেটে এসে আমাকে মারার পরে পায়ে লাগছে, আমি বলছিলাম বা আরও দু একজন বলছিল যে রিভিউটা নেন, মিরাজ ভাই তারপর রিভিউটা নিল, ওইটা উইকেটটা পেলো, আমি কিন্তু দৌড় দিয়ে অনেক সেলিব্রেশন করছি, মানে ওই জিনিসটা অনেক ভালো লাগছে। এখন আসলে আস্তে আস্তে ড্রিমটা বড় হচ্ছে কিনা, মনে হচ্ছে কিনা যে না, বিশ্বের বড় বড় ব্যাটসম্যানদেরকে আসলে আউট করা পসিবল? হ্যাঁ, ইনশাল্লাহ সকল ব্যাটসম্যান যারা যে ব্যাটসম্যানে আছেন, যত বড় বড় ব্যাটসম্যান, গুড বল তো সব ব্যাটসম্যানের জন্য গুড বল, উইকেট টেকিং বল সবসময় উইকেট টেকিং বল, যে সে যত বড় ব্যাটসম্যানই হোক না কেন, যদি আমি তার কাছে তার উইকেট টেকিং বোলিং হিসাবে ওই বলটা করতে পেলে অবশ্যই উইকেট পাওয়া সম্ভব, আমি এটা বিশ্বাস করি। আর সকল ব্যাটসম্যানের উইকেট পাওয়াই সম্ভব। ওয়ান-ডে বা টি-20 ফরম্যাটে এখন যারা কারেন্ট প্লেয়ার আছে, কার উইকেটটা নিতে চান? ড্রিম উইকেট কোনটা কোনটা আপনার? মানে সামনে তো অনেক খেলা আছে। যদি ইন্ডিয়ার অ্যাগেনস্টে হয় তাহলে আমি গিলের উইকেটটা নেওয়ার ট্রাই করি। শুভমান গিলের? শুভমান গিলের। মানে কী কারণে শুভমান গিলের শুধুই উইকেটটা নেওয়ার ইচ্ছা বেশি আপনার, কী কারণে? কারণ আমার ফেভারিট প্লেয়ার, এই কারণে ফেভারিট ব্যাটসম্যান। আচ্ছা আচ্ছা, মানে তার জন্য আপনি কি কখনো মানে স্টাডি করেছেন যে তার দুর্বলতা কোন জায়গায়, বা আপনি ঠিক এইভাবে তাকে কাবু করতে চাইবেন? আপনার ফেভারিট যে মানুষটা আছে তার মানে শুভমান গিলকে আমার খেলা অনেক ভালো লাগে, এই জন্য মানে চিন্তা যে ওর উইকেটটা যদি আমি পাই, এরকম যদি কখনো খেলে ওর সাথে, ওর উইকেটটা আমি নেওয়ার ট্রাই করবো। আমার তো বেশি ওরে পছন্দ, এই জন্য আমার মনেই হয় না যে ও কোনো বল দুর্বল। আউট করবেন কিভাবে? জানি না কীভাবে আউট করবো, কিন্তু ট্রাই করবো। নাহিয়ান বিন জাসিম, ৭১, ঢাকা। মিরপুরের পিচ নিয়ে উদরপিন্ডি বুদর ঘাড়ে চাপানোর কাজটা চলছে। উইকেটের মান এত বছরেও বাড়ছে না, কিন্তু বিসিবির কেউই তার দায় নিতে রাজি না। নতুন বাংলাদেশের পার্থক্য একটাই, এক বোর্ড কর্তা আরেকজনকে দুষছেন নিঃসংকোচে, আর ক্রিকেটাররাও বড় আসরের প্রস্তুতিতে পড়ে যাচ্ছেন যোজন যোজন পেছনে। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। মিরপুরের উইকেট যাতা পাকিস্তানের কোচ থেকে ক্যাপ্টেন সবাই বলে গেছে সে কথা। ইনিশিয়ালি ক্ষোভটা গিয়ে পড়ে গামিনী ডি সিলভার উপর। ভদ্রলোক মিরপুরের বাদশাহ খেতাব পেয়েছেন, কিন্তু অনলাইন কিংবা অফলাইনে নানান ধরনের ক্ষোভে হন জর্জরিত। কিন্তু কুকুরই সবসময় লেজ নাড়ায়, লেজ কুকুর নয়। বিসিবি চালায় গামিনীকে, গামিনী বিসিবি চালায় না। তার মানে ওই বাজে উইকেটের দায় গামিনীর নয়, পুরো বিসিবিকেই নিতে হয়। হাওয়ায় ভাসে কথা, বিসিবি থেকেই এমন পরীক্ষার মতো উইকেট তৈরির রেসিপি দেয়া হয়, যাতে সেখানে ক্রিকেটের পরিবর্তে ডাঙ্গুলি খেলেও ম্যাচটা জেতা যায়। কিন্তু বিসিবি ক্রিকেট অপারেশনসের সাফ অস্বীকার। চেয়ারম্যান নাজমুল আবিদিন ফাহিম জানিয়েছেন, বোর্ড কখনোই কিউরেটরদের এমন নির্দেশনা দেয় না, তবে মিরপুরের উইকেট যে বাজে সেটা স্বীকার করেছেন ফাহিম, আর এর দায় মাঠ তৈরির দায়িত্ব পালনকারীদেরই নিতে হবে। তাহলে ক্রিকেট পরিচালনা বিভাগ দায়টা চাপিয়ে দিল গ্রাউন্ড কমিটির উপর। কিন্তু সেই দায়িত্বে থাকা আরেক বোর্ড পরিচালক মাহবুব আনাম প্রথমত খেলাযোগকে জানালেন, মিরপুরের মাঠ আদৌ অতটা খারাপ নয় যতটা ফলাও করে বলা হয়। এই মাঠে কালে ভদ্রে যে 300+ রানও চেজ হয়, সাথে ইনিয়ে বিনিয়ে সামনে আসে আরও কিছু কথা। 3টা ব্যাটসম্যান বাউন্ডারি লাইনে আউট হয়েছে, সেখানে পিচকে দোষ দিয়ে তো কোনো কারণ নেই। তো আমি অনেক সময় বলে থাকি, নাচতে না জানলে উঠান বাঁকা। তো আপনি খেলার হারটা নিজেদেরকে অ্যানালাইসিস না করে আপনি একটা মোড়টা অন্যদিকে ঘুরিয়ে নিচ্ছেন, সেটা সঠিক না। কোনো মাঠে 40-45 দিন খেলা হয়, সেক্ষেত্রে মিরপুরে প্রায় 6 মাস থেকে 8 মাস ইউজ করা হয়। সেখানে থাকলে ওই উইকেটকে আন্তর্জাতিক মানে রাখা সম্ভব না। মাঠে ম্যাচের ব্যস্ততা, ঢাকার ড্যাম্প ওয়েদার, মাটির ধরন আর সর্বোপরি উইকেটের সাথে ক্রিকেটারদের মানিয়ে নিতে না পারা, সবকিছু মিলিয়েই আসলে রান ওঠে না মিরপুরে।
তার মানে এখানে গ্রাউন্ড কমিটিও সেই দায় নিতে রাজি না। তাহলে দোষ কার? কেই বা করবে সমাধান? জাতীয় দলের ম্যাচ ক্রিকেট অপারেশনস দেখে, আবার ঘরোয়া লিগের দায়িত্ব সিসিডিএম এর। বিপিএলটা আবার পরিচালনা করে সেটার গভর্নিং কাউন্সিল। এই মিরপুরে বাড়তি ম্যাচ রাখছে বিসিবির এই বডিগুলোই তো। সমাধান কি এবারে তাদের কাছে খোঁজা হবে, নাকি বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল হয়ে উঠবেন দেবদূত, দেবেন এই গোলক ধাঁধার সমাধান? কিন্তু সমস্যার উৎসই তো পাওয়া যাচ্ছে না কোথাও। তাহলে সমাধান হবে কি করে? খালিদ জামিল, ৭১। সাফ জয়ের রেশ কাটতে না কাটতে এবার নতুন চ্যালেঞ্জের সামনে বাংলাদেশের মেয়েরা। অনূর্ধ্ব 20 এশিয়ান কাপের বাছাই পর্ব খেলতে লাওসে পৌঁছেছে পিটার বাটলারের শিষ্যরা। বয়সভিত্তিক পর্যায়ের কম্পিটিশন হলেও মেয়েদের নজর অন্য জায়গায়। সামনের বছর অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপের প্রস্তুতি শুরু হচ্ছে এই লাওস সফর দিয়েই। হাসান সজীবের রিপোর্টে বিস্তারিত। ফুরফুরে মেজাজে ঢাকা থেকে লাওসের পথে অনূর্ধ্ব 20 নারী দলের ফুটবলাররা। গেল কিছুদিন আগে ঘরের মাটিতে সাফ জয়। এবার নজর 2026 সালে থাইল্যান্ডে হতে যাওয়া এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয়া। চিলমুড়ে থেকেও কিভাবে কঠিন মিশনে নামছে ওরা। আমাদের মেয়েদের এখানে বসুন্ধরা কিংসে আমাদের যে খেলাটা হয়েছে আন্ডার-20 যে টুর্নামেন্ট হয়েছে, সাফ আমাদের সাফের যে খেলা হয়েছে, বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হয়েছে। এবং এই সাফের খেলার পরে আমাদের প্রেসিডেন্ট কিন্তু এই মেয়েদেরকে আমাদের ইন্টারকন্টিনেন্টাল হোটেলেই রেখে দিয়েছে, ওখান থেকে কিন্তু বের করে নাই। দ্যাট মিনস তাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য তারা ভালো ঘুমাইতে পারে, ভালো খেতে পারে, ভালোভাবে থাকতে পারে, ভালোভাবে সব কিছু করতে পারে, সেই দিকেই কিন্তু আমাদের প্রেসিডেন্টও সজাগ দৃষ্টি রেখেছে। এবং আমাদের যেটা কনসেপ্ট এবং আমাদের চিন্তা চেতনা, এই মেয়েরা যাতে আরও ডে বাই ডে ম্যাচ খেলতে পারে, সেটা বিদেশের মাটিতে হোক এবং বিদেশকে আমরা আমাদের দেশে এনে হোক, আমরা চেষ্টা করছি যে আমরা যত পারি বেশি বেশি আমরা ম্যাচ খেলানোর জন্য। তাই তো সুযোগ সুবিধার সঙ্গে মাস্টার প্ল্যান, সাফল্যের দুয়ার খুলতে এ তো অপরিহার্য উপাদান। বাংলাদেশ নারী ফুটবল দলের সাবেক ম্যানেজার ও বর্তমানে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলছেন, লাওসে এটা কেবল অনূর্ধ্ব 20 দলের খেলাই নয়, আগামী বছর মার্চে সিনিয়র টিমের এশিয়ান কাপের জার্নি শুরু এখান থেকেই। লাওসে আন্ডার-20 মেয়েরা যাচ্ছে, যেখানে 9 জন প্লেয়ারই আছে যারা এশিয়া কাপটা খেলেছে বাছাই পর্বে। লাওস থেকে কি বিশ্বকাপে জার্নিটা শুরু হবে কিনা, যেমনটা আপনি বলেছেন? অবভিয়াসলি দেখেন, আপনি একটা জিনিস দেখেন, লাওসেও কিন্তু দক্ষিণ কোরিয়ার টিম থাকবে এবং সেখানে কিন্তু তারা 20 টিম এবং 20 টিমের অলমোস্ট 7 জন প্লেয়ার কিন্তু ন্যাশনাল টিমে খেলবে। আমাদের যেমন 9 জন প্লেয়ার আছে, ওদেরও 7 জন প্লেয়ার আছে। দ্যাট মিনস আমি মনে করি এগুলো হচ্ছে কি আমাদের বাছাই করা এবং আমাদেরকে যাচাই করা, এবং যত আমরা ম্যাচ খেলবো আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে ডে বাই ডে আমাদের ম্যাচ খেলতে হবে, যত প্রতি ম্যাচে ম্যাচ খেলতে হবে। অলরেডি আমাদের প্রেসিডেন্ট সাহেব তার ফোকাস, তার চিন্তা, তার চেতনা, যাতে করে মেয়েরা একটা ভালো সুযোগ সুবিধা পায় এবং যাতে করে মেয়েরা অনেক ম্যাচ খেলতে পারে, সেই দিকেও আমরা সজাগ দৃষ্টি রেখেছি। সাউথ কোরিয়ার বয়সভিত্তিক দলের বিপক্ষে খেলে নিজেদের পরখ করে নেওয়ার সুযোগ তো থাকছেই, সেই সাথে তরুণদের জন্য নিজেদের যাচাই করারও বড় মোক্ষম সুযোগ এই টুর্নামেন্ট। আগামী 6 আগস্ট ভিয়েন্তিয়ানের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে লড়াই দিয়ে এবারের মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর 8 তারিখ তিমুর লেস্তে আর 10 তারিখ সাউথ কোরিয়ার বিপক্ষে খেলবে বাংলার বাঘিনীরা। হাসান সজীব, ৭১। নিউ সিজনের আগে নিজেদের প্রস্তুত করার শেষ সুযোগ হামজার লেস্টার সিটির প্রতিপক্ষ ফিওরেন্তিনা। ইটালিয়ান সিরিয়ার ক্লাবটির বিপক্ষে নিজেদের হোম গ্রাউন্ড কিং পাওয়ার স্টেডিয়ামে রবিবার মাঠে নামছে লেস্টার। চ্যাম্পিয়নশিপ শুরুর আগে যে সমস্যাগুলো খুঁজে পেয়েছেন কোচ মাতি, তা এই ম্যাচ দিয়ে কাটিয়ে ওঠাই লক্ষ্য। হামজাদের ম্যাচ প্রিভিউ পার্থবণিকের রিপোর্টে। হামজা চৌধুরী লেস্টার সিটিতে জলকেলি করছেন, অটোগ্রাফ দিচ্ছেন, আবার সুন্দর পোজ দিয়ে ফটো সেশনও করছেন। নতুন মৌসুম শুরুর আগে বাংলাদেশ তারকা যতভাবে পারা যায় নিজেকে চাঙ্গা রাখতেই ব্যস্ত। কেননা লেস্টার সিটির আগের কোচ নিস্টল রয়ের চেয়ে একদম ভিন্ন নতুন ম্যানেজার মার্তি সিফেন্তেসের ফিলোসফি। তার প্ল্যানে রাইট ব্যাক হিসেবে হামজা রয়েছেন গুরুত্বপূর্ণ রোলে। 10 আগস্ট শুরু হচ্ছে হামজাদের মৌসুম। তার আগে শেষ প্রি সিজন ফ্রেন্ডলিতে ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনার মুখোমুখি হতে যাচ্ছে লেস্টার সিটি। রবিবার ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে দুই দলের ম্যাচ রাত 8টায়।
ফিওরেন্তিনা গেল মৌসুমে ইতালির শীর্ষ লিগ সিরিয়াতে ষষ্ঠ অবস্থানে থেকে লিগ শেষ করে, যার ফলে তাদের মেলে ইউএফা কনফারেন্স লিগে খেলার টিকিট। অন্যদিকে লেস্টার সিটি গেল মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে রেলিগেটেড হয়ে এবার খেলবে চ্যাম্পিয়নশিপ। হামজাদের জন্য এই ম্যাচ নতুন মৌসুম শুরুর আগে নিজেদের চূড়ান্ত প্রস্তুত করার বড় সুযোগ। মাঠে নামার আগে লেস্টার কোচ মার্তি সিফুয়েন্তেস যে নির্ভার তা বলার সুযোগ নাই। প্রি সিজনে যে 4টা ফুল ফ্লেজড ম্যাচ খেলেছে ফক্সরা, সেখানে 3 জয়ের বিপরীতে হার আছে 1টা। এর মধ্যে হামজা চৌধুরী অংশ নেন 2 ম্যাচে। জলিগার সেগির বিপক্ষে পুরো 90 মিনিট এবং কারপাতি লিভের বিপক্ষে 75 মিনিট খেলেন হামজা, দুটোতেই রাখেন ইম্প্যাক্ট। তবে ফিওরেন্তিনার বিপক্ষে হামজার উপর থাকবে বেশি ফোকাস, কেননা গেল 4 ম্যাচে 5 গোল হজম করেছে লেস্টার সিটি। অন্যদিকে ফিওরেন্তিনা আছে ফুরফুরে মেজাজে। গেল সিজনের পর খেলেছে 2টা ফ্রেন্ডলি, দুটোই ইতালিয়ান ক্লাবের বিপক্ষে, যেখানে গ্রোসেতোর বিপক্ষে 3-0 এবং কারারেসের সাথে 2-0 গোলে জেতে স্তেফানো পিউলির দল। নতুন মৌসুমের আগে এই ব্যাটেল লেস্টার এবং ফিওরেন্তিনা 2 দলের জন্য লাস্ট চান্স নিজেদের ফাইন টিউন করার। একই সাথে হামজারও সুযোগ সিজন শুরুর আগে কোচ মার্তির প্ল্যানে চূড়ান্তভাবে নিজের জায়গা বানিয়ে নেয়া। পার্থ বণিক, 71। এই ছিল এই মুহূর্তের খেলা যোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।